কোথায় আওয়াজ হলো? পুতুল, তুমি ঠিক আছো তো? পুতুল ইমাদকে দেখে চোখ বড় করে তাকিয়ে রইল। ইমাদ বিষয়টা বুঝতে পেরে মাথার চুল থেকে ফেনা নিয়ে এগিয়ে এসে পুতুলের মাথায় দিয়ে বলল, কি দেখো অমন করে? আগে কখনো কোনো ছেলেকে এমন অবস্থায় দেখোনি নাকি? হ্যাঁ। আসাদ ভাইয়াকে দেখেছিলাম অনেকবার ফোনে কথা বলতে, এমন বেশি থাকতে। আচ্ছা, ভালো। আমি তো ভাবলাম প্রথমবার দেখছো, তাই এমন ট্যাপ করে তাকিয়ে আছো। পুতুল ভ্রু কুঁচকে বলল, কেন? আমার হাজবেন্ডের দিকে তাকাতে কি আমার হাজবেন্ডের অনুমতি লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। আমার বুঝি লজ্জা করে না? পুতুল তাচ্ছিল্য করে হেসে বলল, আপনার লজ্জা? বিয়ের পর থেকে তো সেই আমাকে লজ্জায় ফেলতেন সব সময়, আপনিও বুঝি লজ্জা পান? পাই তো, তবে তোমার মতন গাল লাল হয় না। আমরা ছেলেরা মনের ভেতরে দুঃখ কষ্ট লজ্জা লুকিয়ে রাখতে জানি, তোমাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি না। পুতুল বিছানা থেকে নেমে ইমাদের সামনে গিয়ে ওর গায়ে কিল একটা বসিয়ে দিয়ে এখন নিজেই চাচাচ্ছে, কারণ পুরো হাতটা দিয়েই মেরেছিল। ইমাদ হাসতে হাসতে ওর হাতটা ধরে বলল, আমার দোষ নেই, তাও সরি। দোষ আপনারই, আমাকে না রাগলে আমি ছুটে মারতে আসতাম না, হাত শেষ আমার। ইমাদ পুতুলকে বুকে আগলে ধরে বলল, একটা ব্যথার ওষুধ কিনে আনবো, ঠিক হয়ে যাবে, আবারও সুন্দর করে মারতে পারবে আমায়। পুতুল ইমাদের খালি বুকটাতে মুখটা গুজে চুপ করে রইল। ইমাদও চুপ হয়ে আছে। পুতুল তার হাতটা ওর পিঠের উপর নিয়ে রেখে আবারও কেঁপে এক ঝটটায় দূরে সরে দাঁড়ালো। ইমাদ কপাল কুঁচকে বলল, আমাকে জড়িয়ে ধরতে চেয়েছো ভালো কথা, কিন্তু ঘুরে ফিরে সেই পোড়া হাত দিয়েই ধরতে হবে? বাম হাত নেই তোমার? মানুষ বাম হাত দিয়ে জড়িয়ে ধরে না। তো আসুন, আপনার পোড়া ডান হাত দিয়েই জড়িয়ে ধরুন আমায়। আপনি তো আমার রক্ষণশীল পরিবারের মেয়ে, তৈরি নিয়মতান্ত্রিক পরিবারের মেয়ে। ডান বললে ডান, বাম বললে বাম। পুতুল রেগে চলে আসতে নিতে ইমাদ ওকে নিচ থেকেই আগলে ধরলো। আবার মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল, সব কথায় রাগ করতে হবে? হ্যাঁ, রাগের কথা বললে হাসতে হবে? আচ্ছা সরি, যাচ্ছি গোসল করতে। বসো, তারপর সকালের মতো এখনো খাইয়ে দেবো। কটা বাজে খবর আছে? পুতুল মাথা নাড়ালো। ইমাদ ওকে ছেড়ে গোসলে গেছে আবার। পুতুল নিজের হাতে আর গায়ে দেখলো ফেনা লেগে আছে। আজ দিনটা খুব সুন্দর। হাত পোড়া গেছে তা বাদ দিয়ে পুতুল ভাবছে ইমাদ তাকে কতটা কাছে টানলো আজ, কত সুন্দর মুহূর্ত উপহার দিল। সে এসব ভাবতেই পারেনি। আর খালা বলছিল ইমাদ কখনো নিজ থেকে এসে বলবে না সে আমায় ভালোবাসে। কে বলেছে বলবে না? এই যে সে আমায় প্রতিটা মুহূর্তে ফিল করাচ্ছে সে আমায় ভালোবাসে, আমার কেয়ার করে, আমার ব্যর্থতায় কষ্ট হয় তার। একটা মানুষকে পছন্দ হলে তাকে ভালোবাসার কাতারে আনতে বেশি সময় লাগে না, ইমাদের হয়েছে তাই। এসব ভেবে গাল থেকে ফেনা সরিয়ে আঁচল দিয়ে মুছে ইমাদের অপেক্ষা করতে লাগলো পুতুল। ইমাদ আসছে না। ওদিকে ইমাদের মা বাবা এসে পড়বেন এ সময়ে। বরং ওনারা আসলে যদি দেখতেন হাত পুড়িয়ে বসে আছি, তাহলে ইমাদের আম্মু উল্টে আমাকেই বকতেন, তারপর আবার কাজ টাজ করতে পারতাম না সেই নিয়ে আবারও বকতেন। কতগুলো বকা থেকে বেঁচে গেলাম, কাল অব্দি হাত একটু ভালো হয়ে যাবে। ইমাদ তোয়ালেতে তার ভেজা চুল ঘষতে ঘষতে বাথরুম থেকে বেরিয়ে দেখলো পুতুল ছাদের দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছে। ওর কাছে এসে ইমাদ বলল, কার ফোন ছিল? পুতুল হাঁ করে এবার ইমাদকে দেখছে। ইমাদ বেশ বুঝেছে পুতুল তার এই প্রশ্নের জবাবটাও 14 ঘন্টা পরে দেবে, তাই সে নিজেই ফোন হাতে নিয়ে দেখলো মায়ের কল ছিল। পুতুল হা বন্ধ করে বলল, ওনারা আজ আসবেন না, ওখানেই থেকে যাবেন। জানতাম সে নাডি মাকে বলে তো সব আত্মীয় ভুলে যায়। পুতুল ভ্রু কুচকে বলল, তাহলে তার মেয়ের সঙ্গে আপনার বিয়ে দিল কেন? উনি হলেন বড় লোক, বিসিএস ক্যাডার দেখে মেয়ে বিয়ে দিচ্ছেন। আমি তো সবে চাকরি পেলাম, তাও বেসরকারি। তবে আমার ওনার নাতিনির সঙ্গে বিয়ে হবার চান্স আছে। পুতুল ইমাদের হাত থেকে তোয়ালে ছিনিয়ে পুনরায় ওর মুখের উপর ছুঁড়ে মেরে বলল, বউয়ের সামনে এরকম করতে লজ্জা করে না আপনার? কেন লজ্জা করবে? তুমি আমার বউ হয়ে এমন উদ্ভট চিন্তা করতে পারো, আবার আমাকে বলতে পারো আমি এইটুকু বলতে পারবো না? যান এখান থেকে, সুন্দর একটা মুড নষ্ট করে দিল আমার। ইমাদ প্লেটে ভাত নিতে নিতে বলল, শুনলাম মানুষ অসুস্থ থাকলে খাবার কম খায়, জোর করেও খাওয়ানো যায় না, তাই আমি ভাত কমই নিচ্ছি। তার উপর ডাল ভাত, তোমাকে 3 লোকমা খাওয়াতে পারলেও লাভ আছে, ওষুধ বেড়ে যাবে। পুতুল সোফায় বসে ইমাদের কথা শুনছে আর চ্যানেল পাল্টাচ্ছে। ইমাদ ওর পাশে বসে বলল, কাল মা বাসায় এসে বলবে, শোনো মেয়ে, অনেক তো হলো, এবার আমাকে নাতিপুতির মুখ দেখাও।
পুতুল মুখ ঘুরিয়ে বসে বলল, কি বলছেন? হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চা দেখলে মায়ের কত কি ভাবনা এসে মাথায় ঘুরপাক খায়। এতদিন আমায় ফোর্স করতে বিয়ে করার জন্য, এবার তোমায় ফোর্স করে বাবুটার জন্য। কিন্তু উনি তো এখনো আমাকে মেনেই নেননি। ওটাই তো, মেনে নেননি বলে তো আরো বেশি করে তোমাকে ফোর্স করবে। পুতুল চোখ ছোট করে একটু নড়ে চড়ে বসলো, তারপর বলল, কি জানি, দেখি কি বলে। আমার কোনো সমস্যা নেই। ইমাদ তাচ্ছিল্য করে হেসে লোকমা তুলে দিল ওর মুখে। পুতুল ইমাদের হাঁটুর উপর হাত রেখে টিভি দেখছে আর ভাত চিবোচ্ছে। ইমাদ আলুর ভর্তা নিতে নিতে বলল, লবণ কম হয়ে গেল, আমি লবণ ঠিকঠাক দিতে পারি না, এই একটা সমস্যা। পরে দিতে দিতে হরচর হয়ে যায়, তার লবণ কম মনে হয়। পুতুল গোগ্রাসে গিলে যাচ্ছে, যেন অমৃত। ওকে খাওয়ানো শেষে ইমাদ নিজের খাবার খাচ্ছে এখন। পুতুল হাত উপর করে এই রুমে গিয়ে আলমারিটা খুললো বাম হাত দিয়ে। তারপর কি মনে করে আবার বন্ধ করে ফেললো। ভাবলো দরকার নেই শাড়ি বদলানোর। আলমারির দরজা বন্ধ করে পেছন ফিরতেই চমকে গেল সে। ইমাদ ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা চোখে ওর দিকে চেয়ে আছে। পুতুল কাপা ঠোঁটে বলল, কি? আমার একই কথা, কি? ও না, কিছু নয়, এমনি আলমারিটা দেখতে মন চাইলো, দেখলাম আবার দরজা লাগালাম। শাড়ি বদলে দেবো? পুতুল ঠাস করে আলমারির সাথে লেগে গিয়ে চোখে ইয়া বড় করে বলল, না, জীবনেও না, আমি ঠিক আছি। এই শাড়িতে আমাকে জোশ লাগছে। কথাটা বলে জায়গা ছেড়ে সে পালিয়ে গেল। একবারে গেস্ট রুমে ইমাদের মাথায় দুষ্টুমি ঘুরছে। সে পুতুলের পিছু নিল। পুতুল গেস্ট রুমে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে লজ্জায় লাল হচ্ছিল। ঠিক সে সময় ইমাদ এসে পাশে দাঁড়িয়েছে। এবার বুঝি সে মরেই যাবে। ইমাদ আলতো করে ধাক্কা মেরে বলল, চলো আরো একটা জোস শাড়ি পরিয়ে দিই। পুতুলের উত্তরের আশায় সে বসে থাকেনি। হট করে পুতুলকে কোলে তুলে নিয়েছে। পুতুল দুহাত খিচিয়ে ইমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর যখন হুঁশ আসলো, হাত দিয়ে ইমাদের বুকটা ঠেলতে ঠেলতে বলল, না প্লিজ, আমার শাড়ি বদলানোর দরকার নেই। ইমাদ হাসছে শুধু, আর ধীরে ধীরে হেঁটে চলছে তার রুমের দিকে। পুতুলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ইমাদের হাব ভাব সুবিধা ঠেকছে না। হুট করে মানুষটার কি হলো? আমার রণচণ্ডীর শাশুড়ি আম্মা, আপনি দয়া করে চলে আসুন, আপনার ছেলের মাথা গেছে। ইমাদ পুতুলকে বিছানায় নামিয়ে দিতেই পুতুল বিছানার শেষ সীমানায় চলে গিয়েছে। বলল, আমি ঠিক আছি, হাত ব্যথা করছি না। ইমাদের ঠোঁটের দুষ্ট হাসি পুতুলের মনের ভয়টা আরো বাড়িয়ে দিয়েছে। এটাকে ভয় বলা যাবে না ঠিক। নতুন কিছুর সঙ্গে পরিচিত হলে যেমন একটা ফিল হয়, ঠিক সেই ফিলটা পুতুলের হচ্ছে। ইমাদ গায়ের হালকা নীল রঙের টি শার্টটি খুলে পুতুলের ঠিক পাশে লম্বা করে চিত হয়ে শুয়ে পড়েছে। পুতুল ভয়ে আটকে ছিল এতক্ষণ। ইমাদের এখন স্বাভাবিক ব্যবহার দেখে তার দম আবার ফিরে এসেছে। হাঁপাতে হাঁপাতে পাশ থেকে গ্লাস নিয়ে পানি খেলো সে। ইমাদ বলল, গরম অনেক। পুতুল ফ্যানের দিকে তাকিয়ে কপালের ঘাম মুছে বলল, আসলেই। দুপুর 3টা বাজে। ইমাদ গভীর ঘুমে এখন। পুতুল ওর খালি পিঠটা দেখছে, গালে হাত দিয়ে। আজকের দিনটা সে কখনো ভুলবে না। আজ মানুষটা এক এক করে শুধু অবাক করে দিচ্ছে আমায়। তার ছোঁয়া পাচ্ছি বিন্দু বিন্দু পরিমাণে। এইটার চেয়ে সুখ আর কি হতে পারে? মুখে একরাশ হাসি নিয়ে ডান হাতটা ইমাদের পিঠের উপর রেখে পুতুল এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, অনেক বেশি ভালোবাসি। ঠিক সে সময় হঠাৎ করে ইমাদ মাথা তুলে বলল, প্লিজ আমাকে চড় মারবেন না, আমিও আপনাকে ভালোবাসি। পুতুল চট করে হাত ছড়িয়ে ফেলেছিল। পরে ইমাদের কথা শুনে হেসে ফেলল। ইমাদ আবারও মাথা লুকিয়ে ফেলেছে বিছানার সাথে। পুতুল ইমাদের পাশে মাথা রেখে বলল, কখনো চড় মেরেছি? আর আমি ভাবতাম তুমি এটা বলছিলাম। আমার এত সাহস নেই অচেনা একটা ছেলেকে চড় মারান। ইমাদ উঠে বসে বলল, পিঠটি বেরোবে। পুতুল ডান হাত উপর করে বলল, ব্যথা? বাম হাত। পুতুল চোখ দুটো ছোট করে বলল, আগে টি শার্ট পরুন, তাহলে দিব। ইমাদ চুপচাপ টি শার্টটা পরে নিয়ে পুতুলের দিকে পিঠ দিয়ে বসেছে। পুতুল বাম হাত দিয়ে ওর পিঠটা টিপতে টিপতে বলল, বুড়ো হয়ে যাচ্ছেন, চুল পাকছে, হাত পা পিঠ ব্যথা করছে। আর মনটা বউ বউ করছে। পুতুল মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। ইমাদ মাথা ঘুরিয়ে বলল, আর আমার বউটা সুন্দরী হচ্ছে। মন বলছে এখন তো সময় ভালোবাসা। পুতুল বেশ সুন্দর করে ইমাদের পিঠটা টিপে দিল। ইমাদ মাথা নিচু করেছিল। অনেক দূর পর্যন্ত কি সব ভেবে বলল, জানো পুতুল,
দিন শেষে ক্লান্তি পরিত্রাণে কিন্তু স্ত্রী মোক্ষম ভূমিকা পালন করে। স্ত্রীর এইটুকু সেবা একজন স্বামীর কাছে কিসের সমান বলে বোঝানো যাবে না। দিন শেষে এইটুকু ভালোবাসা অনেক মাইনে রাখে, বুঝলেন মিসেস হাসান? বুঝলাম, তাহলে প্রতিদিন এমন করব। বদলে কি দেবেন? কঠিন কথা বললে, কি দেওয়া যায়? আচ্ছা তুমি ঠিক করো। আমার হাতে মেহেদি লাগিয়ে দেবেন? বাজে হবে, তাও যখন বললে অবশ্যই দেবো। একদিন এক আবদার থাকবে আমার। আবদার মানে কোনো কিছু চাওয়া, পেতে চাওয়া এবং তার রিকোয়েস্ট করা। আমি তোমায় সেসব দিচ্ছি যা তোমার প্রয়োজন, এখনো দিচ্ছি। শুধু মুখের হাসি গায়েব হওয়া চলবে না। মন মরা মুখ দেখতে আমার নিজেরই খারাপ লাগে। বর্ষা দিনে নিজের হাতে বানানো চা কিংবা কফি, শীতের রাতে হাঁসের মাংস, পরোটা, গরমে আমার ফু দিয়ে তোমার মাথার সেই চুলো বানানো থেকে আরম্ভ করে কোনো কিছুতে আমি কমতি দেবো না। শুধু একটা জিনিস তোমার থেকে আমার চাই, আর তা হলো কি? সময় হলে চেয়ে নেবো। এখন ওঠো তো, বিকেল 5টা বাজে, খেয়াল আছে? ওহো, আজকে তোর মা বাবা ফিরবে না, চলো কোথাও একটা থেকে ঘুরে আসি। পুতুল তার ডান হাত ইমাদের মুখের সামনে ঘুরিয়ে ফিরিয়ে বলল, দেখলেন, বারবার বলে যাচ্ছেন কেন আমার মুড নাই কোথাও ঘুরতে যাবার। এমনিতে ঘুরতে নেয় না, এখন উনি এসেছেন হাত পরের দিনে ঘুরতে নিয়ে যাবার কথা বলতে। ঘুরতে গেলে মানুষের মুড ভালো হয়ে যায়। যেমন ধরো তার খুব অসুখ, মনে শান্তি নেই, শরীরেও শান্তি নেই, ডাক্তার তার প্রেসক্রিপশনে লিখে দিলেন হাওয়া বদল, মানে বুঝলে, হাওয়া বদল করে তার শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে। এবার প্রশ্ন করতে পারো, মন ভালো হলে না হয় হবে, কিন্তু শরীর ভালো হতে হবে তো ওষুধ লাগে। তাহলে আমি বলবো, শরীরকে ভালো করতে সব ওষুধের উপর কাজ করে সুস্থ মন। তোমার মনে শান্তি থাকলে অসুখ কিছুই না। আমার সাথে ঘুরতে গেলে হাতে জ্বালা করবে তোমার, গ্যারান্টি দিতে পারি। তাও যাব না, ভালো লাগছে না, আমার ঘুম আসছে। কথাটা বলেই উল্টো দিক ঘুরে পুতুল শুয়ে পড়েছে। ইমাদ কোমরে হাত দিয়ে ভাবছে, হুদাই কারে এত ভাষণ দিল। এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। থাক, আমার কি, আমার তো ঘুম হয়েছে, আর ঘুমাতে হবে না। আমি আমার অফিসের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করি বরং। গায়ের টি শার্টটা টেনে টেনে ইমাদ চেয়ার টেনে বসলো টেবিলের সামনে। ফাইল সব গুছিয়ে সবার উপরের তাতে হাতে নিয়ে পৃষ্ঠা উল্টালো আবের। বুঝলেন রনক আপা, মেয়েরে যার ঘরে দিছি তারা বিয়ে হতে না হতেই শুধু বাচ্চার নাম নেই। আরে ভাই, আগে বিয়ে তো হতে দিবি, তা না করে বাচ্চা বাচ্চা করছে। একটু ভাবেন, এত বড়লোক পরিবারে হয়ে কিনা এরকম বিহেভ করছে। আমি শুনছিলাম বড় লোকেরা বিয়ের 10-15 বছর পরও বাচ্চার নাম নেয় না। বুড়ো বুড়ো বেটিদের কোলে দুধের শিশু দেখতাম, আর এখন এই পরিবারকে দেখুন। দিনের সাথে ট্রেন্ড পাল্টায়। কদিন পরে দেখবেন মিডল ক্লাস ফ্যামিলির মানুষরা দেরি করে বাবু নেবে, আর বড় লোকেরা বিয়ে করেই বাচ্চার কথা ভাববে, যখন যেটা চলে আর কি। তো আপনার পরিবারে কি চলে? শুনলাম ইমাত নাকি সিনথিয়াকে বিয়ে না করে আপনার অমদে এঙ্গেজমেন্টের দিনে অন্য একটা মেয়েকে এনে ঘরে তুলেছে। মিসেস রৌনক নড়ে চড়ে বসলেন, গালের নিচ হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত ভাব নিলেন কিছুটা। এরপর বললেন, আজকালকার ছেলে কি না, ওই মেয়ে জাদু করেছে, জাদু। না হলে একটু ভাবেন, আমার চাঁদের টুকরোর মতো ছেলে, জীবনে মুখে বিয়ের নামও শুনতে পাইতাম না ওর মুখ থেকে, আর সে কিনা হুট করে একটা মেয়েকে একেবারে বিয়েই করে নিল, তাও আমার অমতে। সিনথিয়াকে বাদ দিয়ে। সিনথিয়ার মধ্যে কি খারাপ আছে আপা, আমায় একটু বলেন। আপনি তো দেখেছেন ওরে, আপনার ননদের বাসার 3rd ফ্লোরেই তো থাকে। হ্যাঁ আপা, ওর মধ্যে তো কোনো খারাপই নাই। ইমাত একেবারে ভুল করেছে, পরে পস্তাবে, খুব পস্তাবে। ইমাদের মা ঢোক গিলে বলল, না না থাক, যা হয়েছে হয়েছে, পস্তাইছি আমি, সিনথিয়া, ওকে পস্তাইতে হবে না। যতই হোক আমারই তো ছেলে, বুকে পাথর বিঁধে ওই মেয়েকে মেনে নিতেই হবে, আজ নয়তো কাল। কিছু তো আর করার নাই, কবুল 3বার বলেই তো বিয়ে করেছে। তা অবশ্যই ঠিক। এখন দেখি বলবো নাতিপুতির মুখ দেখতে চাই আমি। অনেক তো হলো, এবার আমার এই বয়সে আর কি ইচ্ছে থাকতে পারে? শেষ এটাই তো ইচ্ছে, বাসার সব রুমে ছোট ছোট পায়ে নাতিপুতি ঘুরে বেড়াবে। সেটাই। তবে আপনার পুত্রবধূ যদি মডার্ন হয় তাহলে ওই স্বাদ অনেক দেরিতে পূরণ হবে আপনার। ওসব কি করে রাজি করাতে হয় আমার জানা আছে। পুতুল ঘুম থেকে উঠেছিল রাত 8টার দিকে। ইমাদ তখন চেয়ারে বসে ফাইল দেখতে দেখতে রিজভির সঙ্গে ফোনে কথা বলছিল। রুম অন্ধকার করে রেখেছে সে, শুধু টেবিলের উপরে ছোট্ট লাইট জ্বলছে। পুতুল চোখ ডলতে ডলতে বিছানা ছেড়ে ওর কাছে এসে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর রোবটের মতন হেঁটে চলে গেল রান্নাঘরে। ইমাদ সবকিছু ওলট পালট করে রেখে দিয়েছে।
বাম হাত দিয়ে সব গুছিয়ে রেখে পুতুল এবার গেল মুখে পানি দিতে। চোখের মুখের ঝাপসা ভাব এখনো যায়নি। ইমাদ ফোন রেখে পেছনে তাকিয়ে দেখতে পেল পুতুল নেই, তাই সেও চেয়ার ছেড়ে উঠে পড়েছে। এতক্ষণ ধরে কাজ করছে সে, আড়মোড়া ভেঙে সে রুমের লাইটটা জ্বালালো। পুতুলকে একবার ডাক দিয়ে ড্রয়িং রুমের দিকে গেল সে। টিভি অন করতেই কারেন্ট গায়েব। এত বিরক্তি আসলো তার। রিমোট রেখে উঠে দাঁড়াতেই পুতুলের সঙ্গে জোরে সোরে ধাক্কা খেয়ে গেল একবারে। পুতুল চিৎকার করে বসলো। আমাকে মেরে ফেলবেন নাকি? অন্ধকারে দেখতে পাইনি, সরি। আমার হাত ধরো দেখি। কোথায় আপনার হাত? পাচ্ছি না তো। বলল। ইমাদ আন্দাজ করে পুতুলের হাতটা চেপে ধরেছে। পুতুল অন্য হাত দিয়ে একটা কিল বসিয়ে দিয়ে বলল, ঘুরিয়ে ফিরিয়ে আমার পোড়া হাতটাই আপনাকে ধরতে হবে? ইস, সরি সরি। ইমাদ বারবার ভুল করছে দেখে পুতুলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে চেপে ধরলো ওকে। পুতুল ইমাদের কাছাকাছি এসে বলল, আমার না ভয় করছে, যদি ভূত আসে। ইমাদ পুতুলের বাম হাতটা ধরে বলল। এতক্ষণ এই শুরু হয়েছিল, আর হুট করে কোথা থেকে উৎপত্তি হলো? হ্যাঁ, পুতুল ইমাদের শার্টের লোগোটাকে খোঁচাচ্ছে চুপ করে। ইমাদের মুখে একটা রহস্যজনক হাসি ফুটলো। পুতুলের দুষ্টুমির সংজ্ঞা তার মাথায় স্পষ্টতর হয়ে এসেছে। পুতুলের হাতটা নিজের শার্ট থেকে সরিয়ে ইমাদ আরেকটু কাছে দাঁড়িয়ে বলল, কি চাও তুমি? হ্যাঁ, পুতুল অন্ধকারে ইমাদের মুখটা দেখার চেষ্টা করছে। পাশের বাসা থেকে একটুখানি আলো এসে পড়ছে, তাও মনে হয় আবছা। এরপরেও ইমাদের ঝাঁঝালো ভরা চোখ সে দেখতে পেল। ইমাদের বুকে হাত রেখে বলল, আপনাকে ইমাদ কিছু বলার আগেই কারেন্ট চলে এসেছে। পুতুল দূরে সরে দাঁড়ালো। ইমাদ মাথার চুলগুলোকে এলোমেলো করে দিয়ে বলল। আবারও বলছি, ঘুরতে যাবে? পুতুল বলল, যাব, চলুন। কোথায় নিবেন? ওই জায়গায় গিয়ে যদি আমার ভালো না লাগে আপনার খবর আছে। ইমাদ পুতুলকে নিয়ে অন্য কোথাও না গিয়ে আসলো ছাদে। পুতুল ছাদের রেলিং এ হাত দিয়ে মাথা নিচু করে নিচের পথটা দেখছে। অনেক উপর থেকে নিচে দেখতে অনেক ভাল লাগে ওর। ইমাদ পুরো ছাদে পায়চারি করতে করতে পুতুলের সাথে কত কথা বলে যাচ্ছে। স্কুল জীবনের একটা ঘটনা বলে নিচে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিল। পুতুল চুপ করে নিচের গাড়ি দেখতে দেখতে মাথা নাড়াচ্ছে শুধু। ইমাদ হনহনিয়ে ওর কাছে এসে হাত মুঠো করে ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে দাঁড় করালো। পুতুল কপাল কুঁচকে বলল, কি? আমার কথা শুনছো নাকি? অর্ধেক শুনলাম। বাকি অর্ধেক? ছাড়ুন ওসব, চলুন ফিরে যাই। বললাম না আপনি আমার মুড ঠিক করতে পারবেন না। ঘুরতে আসলেই মুড ঠিক হবে, এটার কোনো ঠিক ঠিকানা নাই, বুঝলেন? কথা শেষ হলো নাকি হয়নি, হয়তো হয়েছে, তা বোঝার দিকে এক সেকেন্ডের জন্য পুতুল মাথা ঘুমায়নি। তার চোখ অন্য কিছু দেখছে। চাঁদের আলোয় ইমাদের এলোমেলো চুল, সাদা ঘামে ভেজা চিপচিপে কপাল, আর ইমাদ ওর ঠোঁট জোড়া ছুঁয়ে ফেলেছে অবিলম্বে। এমনটা পুতুল কল্পনাতেও ভাবতে পারেনি আজ পর্যন্ত। সে বোকার মতন ইমাদের হাতের কবজির উপর নিজের হাত রেখে দিয়েছে। এরপর কি করার তার জানা নেই। নির্বুদ্ধি তার প্রমাণ দিচ্ছে বোকার মতন দাঁড়িয়ে থেকে। 2 মিনিট পর ইমাদ দূরে সরে দাঁড়ালো। পুতুল এখনো মূর্তির মতন দাঁড়িয়ে ওকে দেখছে। ইমাদ মুখ ঘুরিয়ে নিয়ে বলল, অনেক রাত, রাত 9টা বাজে, ডিনার করবো, চলো যাই। এটা বলে ইমাদ হাঁটা ধরেছে। পুতুল প্রতিদিনকার মতন ওর পিছু পিছু চললো। মাথা কাজ করছে না তার, শুধু হেঁটে চলছে। ইমাদ যেদিকে যায় ঠিক সেদিকে। আর জীবনে মুখ ফুটে বলবে না ঘুরতে আসলে মুড ঠিক হয় না। সে ভুল প্রমাণ করে দিল। ইমাদ দরজা খুলে ভেতরের দিকে সোফায় বসে টিভিটা অন করে চুপ হয়ে আছে। পুতুল সোজা হেঁটে চলে গেছে রুমের ভেতর। পাক্কা 40 মিনিট দুজনের একজনও কোনো কথা বলেনি। শেষে ইমাদই মুখ খুললো, মাথা বাঁকিয়ে রুমের দিকে তাকিয়ে বলল, খেতে বসো, আমি খাইয়ে দেবো। পুতুল ইমাদের কথা শুনে কেঁপে উঠেছে। আয়নায় নিজেকে দেখছিল এতক্ষণ। গলা শুকিয়ে গেছে অনেক আগেই। প্রচন্ড লজ্জার কারণে সে যেতে পারেনি ডাইনিং অবধি। এদিকে রুমে যে পানির গ্লাসটা ছিল ওটা ফাঁকা, একেবারে খালি। এক ফোঁটা পানিও তাতে ছিল না। পানির তৃষ্ণা অনেক পেয়েছিল, কিন্তু তার লজ্জার কাছে হেরে গেল। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। ইমাদ মনে হয় খাবার নিচ্ছে। পুতুল মাথা তুলে বলল, আমি খাবো না। ইমাদ রান্নাঘর থেকে বলল। তুমি খাবে না, তোমার বর খাবে। পুতুল এবার বাধ্য হয়েই বলল, বললাম তো খাবো না। আপনি আনবেন না প্লিজ, আমার খিদে নেই। খেতে হবেই, তখন ওই কাজটা করে খাবার খেতে যাচ্ছ না। পুতুল চুপ হয়ে গেছে আবার, কিছু বলছে না। মুখ ঘুরিয়ে বসে থাকলো। ইমাদ প্লেটে চামচ দিয়ে ওর পাশে রেখে যেতে যেতে বলল, নিজের হাতে খেতে পারলে খাও, নাহলে ডাক দিও, আমি খাইয়ে দেবো। পুতুল প্লেটটা নিয়ে বাম হাত দিয়ে চামচ তুলে খচর খচর করে 2 চামচ মুখে দিতে পেরেছিল। এরপর আর পারছে না দেখে রেখে দিল।
ইমাদ দরজায় হাত রেখে বলল, কি ম্যাডাম, এবারে হেল্প লাগবে না? পুতুল চোখ বন্ধ করে দম খিচিয়ে বলল, আপনি প্লিজ যান। না, যাবো না। 2 চামচ ভাতে তোমার ওষুধ খেলে আরো ক্ষতি হবে। আর একটু খাও, না হয় আমি খাইয়ে দেবো। পুতুল তাও নানা করছে। এরপর দেখলো ইমাদ ওর সামনে বসে ওরই আঁচল দিয়ে চোখ বাঁধছে। পুতুল অবাক হয়ে দেখছে শুধু। ইমাদ চোখ বেঁধে প্লেটে হাতে নিয়ে লোকমা বানাতে বানাতে বলল, কি আর করার, খুব খারাপ কপাল আমার। বউ আমার চোখে চোখ রাখতে ভীষণ লজ্জা পাই, যার কারণে নিজের চোখ নিয়ে থেকে বউকে খাবার খাওয়াতে আসলাম। তাও আমার বউ ভালো থাকুক। পুতুল ইমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ইমাদ লোকমা সামনে ধরে বলল, আর কত কষ্ট করতে হবে? তোমার দিলে কি দয়া হয় না? বিয়ের পর থেকে তোমাকে লজ্জিত হতে বহুবার দেখেছি, আর দেখতে যায় না। এবার একটু তো ম্যাচিওর হও। তোমাকে যে ছুঁয়েছে সে তোমার নিজের বিয়ে করা পর, বুঝলে? পুতুল নীরবতা পালন করছে। তার মুখে টু শব্দটুকু নেই। ভদ্র মেয়ের মতো ইমাদের কথাগুলো কানের ভেতর ঢুকাচ্ছে সে, তবে আবার অন্য কান দিয়ে বের করবে না বলেও ঠিক করে রেখেছে। সে ইমাদের কথাগুলো মেনে চলবে। আসলেই তো, আমি তো ছোট বাচ্চা নই, তাহলে লজ্জায় লাল টমেটো হচ্ছে কেন? হয়তোবা প্রথমবার এমন, তাই তো। এইটা তো স্বাভাবিক, তবে বেশি বেশি হলে অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। পুতুল, নিজেকে ঠিক রাখ, কন্ট্রোল ইয়োরসেলফ। তোমাকে ম্যাচিওর ভাব নিতে হবে, নিতে হবেই, কারণ তুমি ম্যাচিওর। ইমাদ ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, ভেতরে ভেতরে আত্মবিশ্বাসে ফেটে যাচ্ছ কেন? দুর্বল রোগীর মতন বসে থাকা মেয়ে কিনা টাইট ফিট হয়ে বসেছে। দারুণ, আমার ভাষণ তাহলে কাজে দিয়েছে। একবার ছুঁয়ে পরীক্ষা করে দেখবো নাকি? পুতুল চোখ বড় করে বলল, আজকের জন্য বাদ দেন। খাবারটা শেষ করে ওষুধ খাবে, তারপর দুধ 1 গ্লাস খাবে। এতে করে জলদি সুস্থ হয়ে যাবে তুমি। আপনি এরকম হেলথ কনসিয়াস কেন বলুন তো? আমাকে তো দুদিনেই হামটি ডামটি বানিয়ে তুলবেন, ভাত খাইয়ে খাইয়ে। আমি আগেই ভালো ছিলাম। এখন মাছ বেটার হবে, খাওয়া নিয়ে আমি ছাড় দিই না। ইমাদ বিছানা করছে আর পুতুল দূর থেকে ওর বিছানা করা দেখছে। ইমাদ এবার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে বলল, আমি শিওর মা বাসায় এসে নাতিপুতির কথা বলবে। পুতুল কোমরে হাত রেখে বেঞ্চি কেটে বলল, যদি না বলে বাজি ধরবেন। যদি আমি জিতি তাহলে আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আর তুমি ভুলেও লজ্জা পেতে পারবে না। ওকে? আর যদি আমি জিতি তাহলে আপনি আসাদ ভাইয়ার সাথে বক্সিং খেলবেন। রাজি? রাজি। পুতুল হাসতে হাসতে ড্রেসিং টেবিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আসাদ ভাইয়া 5 বার বক্সিং শোতে চ্যাম্পিয়ন হয়েছে, আপনাকে মেরে ভূত বানিয়ে দিবে। বাজি হেরে ভূত হতে চাই, ব্যাপার না। পুতুলের মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছে। কল্পনা করে সে ভাবছে আসাদ ভাইয়া ইমাদকে মেরে আলু ভর্তা বানাচ্ছে। ইমাদের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, তার টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। ইস, ইমাদের সারা গা ঘেমে একাকার হয়ে আছে। ইমাদ এবার গায়ের গেঞ্জিটা খুলে আসাদ ভাইয়ার গলায় জড়িয়ে তাকে ফেলাতে গিয়ে সে নিজেই পড়ে গেল। তারপর হঠাৎ সেখান থেকে উঠে দুম করে কিল বসিয়ে দিল। পুতুলের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। পুতুল ভয় পেয়ে চোখ খুলতেই দেখলো ইমাদ ওর সামনে দাঁড়িয়ে আছে, মুখে সেই হাসি, শুধু রক্তের অভাব। পুতুল হাত দিয়ে ইমাদের গাল ছুঁয়ে চুপ করে থাকলো। হাত ওর মুখটাতে বুলিয়ে আবার সরাতে যেতেই ইমাদ ওর হাত থেকে জড়িয়ে ধরে বলল, কি দেখো? ভাবছিলাম ভাইয়ার মারকে আপনার কি হাল হবে। তার বোনের প্রেমে হাবুডুবু খেয়ে কি হাল হবে ওটা দেখার বিষয় এখন। বাজি যে তুমি জিতে যাবে তা কিন্তু নয়। মা বাবা কাল আসবে, কাল অবধি তোমাকে অপেক্ষা করতেই হবে। বেশি কল্পনা করা ভালো না, সেটা তাহলে কখনোই পূরণ হয় না, বুঝলে? পুতুল হাতটা ছুটিয়ে দুহাত ভাঁজ করে বিছানার দিকে যেতে যেতে বলল, আপনার মা আমাকে না মেনে নাতিপুতির কথা বলবে না, দেখিয়েন। ইমাদ রুমের আলো নিভিয়ে বলল, বলবে, এবং কাল মা তোমায় মেনেও নেবে, শিওর থাকো। পুতুল সোজা হয়ে শুয়ে ছাদ দেখতে দেখতে আস্তে করে বলল, ধরেন আমি মেয়ে বাবুর আম্মু হলাম, আপনার আম্মু কি আমায় বকবেন? বলার সম্ভাবনা আছে, তবে আমি সামলে নেব। মেয়ে হবে নাকি ছেলে হবে এটা আল্লাহ ঠিক করে দেন। সুতরাং তার সৃষ্টি নিয়ে কারোরই উচিত না মতামত দেওয়া। মা শেখের মানুষ, তাকে বোঝাতে কাঠখড় পোড়াতে হতে পারে, কিন্তু শেষে বুঝেই যাবে। পুতুল মন খারাপ করে ইমাদের হাতের আঙুল স্পর্শ করে ওর দিকে ঘুরে বলল, আপনার কি চাই? পুতুল, আমি তোমাকে এখনো সেভাবে ছুঁইনি, আর তুমি পর্বত রেখে পাহাড়ে চলে গেছো। আরে সবুর কারো, আমি সেটাই চাই যেটা আমাদের জন্য ভালো হবে।
একটা সুস্থ বেবি, এর থেকে বেশি আমি আশা করি না। পুতুল মুখটা ইমাদের বাম হাতের নিচে লুকিয়ে চোখ বন্ধ করে রাখতো। ইমাদ তার ডান হাত দিয়ে এগিয়ে এনে পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পুরো রাতটাতে এমন ভাবেই ছিল তারা দুজন। সকালে ঘুম থেকে ওঠার পরও পুতুল নিজেকে সেই ইমাদের হাতের সাথে লেগে থাকতেই দেখেছিল। সকাল বলতে অনেক সকাল হয়ে গেছে। পর্দা ভেদ করে রোদ কুচি কুচি হয়ে ভেতরে আসছে। পর্দাগুলো কুচি কুচি ডিজাইন করা, তাই হয়তো এমন হয়ে আসছে। এই পর্দা নতুন, হয়তো ইমাদের মা লাগিয়েছেন। আগের পর্দাটা এমন ছিল না। রোদ এসে কপালে লাগছে তো নাকে লাগছে না, আবার ঠোঁটে লাগছে তো গলায় লাগছে। কি দারুণ তার আগমন! এগিয়ে এসে পর্দাটা সরিয়ে দিল পুতুল। এবার সম্পূর্ণ রোদ এসে গায়ে মুখে মাখো মাখো হয়ে গেছে। ইমাদ মাথাটাকে বালিশের তলায় নিয়ে লুকিয়েছে। কিছুতেই রোদের কারণে ঘুম ভাঙতে দেবে না সে। পুতুল পেছনে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলল, কত সকাল হয়েছে, অফিসে চলে যাবেন? রুটি তাওয়ায় উঠিয়ে ডাক দিও। পুরুষদের রেডি হতে 5 মিনিটের বেশি সময় লাগে না। পুতুল ছেড়ে থাকা অবাধ্য চুলগুলোকে হাতের মুঠোয় বন্দি করে ঘুরিয়ে ঘুরিয়ে খোপা করে বেরিয়ে গেল রুম থেকে। ঠোঁটে আটকে রাখা খোপার কাঠিটা নিয়ে খোপাটাকে লক করে ফেললো। এরপর চুলায় পানি গরম করতে দিল, গেল ওয়াশরুমে ফ্রেশ হবে বলে। ইমাদ এই ফাঁকা বিছানা থেকে উঠে পর্দা টেনে আবার শুয়েও পড়েছে। পুতুল শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ছুটে এসে গরম পানিতে আটা ছেড়ে দিল। চামচ দিয়ে আটা নাড়তে নাড়তে কাল রাতের ছাদের ঘটনাটা হঠাৎ মনে পড়ে গেল তার। হাতটা কেঁপে উঠতেই জলদি করে পাতিল নামালো সে। সবসময় দুনিয়ার সব ভাবনা কি ওই রান্না করতে গেলেই মাথায় চলে আসে? আর ভাবা চলবে না, তা না হলে হয় রুটি পুড়বে, না হয় ভাজি লেগে যাবে পাতিলে, ডিম অমলেট না হয়ে কুচিলেট হয়ে যাবে। না বাবা, ওসব ভেবে কাজ নেই। রুটি তাওয়াতে দিয়ে পুতুল ইমাদকে 3 বার ডাকলো। তারপর নিজের কাজে আবার মন দিয়ে ফেলেছে। ওদিকে ইমাদ ঘুমের সাগরে ডুবে ডুবে সাঁতার কাটছে। পুতুল এক এক করে সব টেবিলে এনে খুন্তি হাতে রুমের দরজা অব্দি এসে বলল, অফিস নাই আপনার? পুরুষ মানুষদের নাকি 5 মিনিটও লাগে না রেডি হতে, আপনার হাতে আছে 5 মিনিট। আমি দেখি কি করে রেডি হন। আমি কিন্তু টাইমে ডেকেছিলাম। ইমাদ মাথা তুলে ঘড়িটার দিকে একবার তাকিয়ে লাফ দিয়ে উঠে বসলো। তারপর নামতে নামতে বলল, জোরে ডাকতে পারলে না? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। ইমাদ কোনো মতে খেয়ে চলে গেছে অফিসের দিকে। পুতুল বিছানা করছিল তখন। কলিং বেলের আওয়াজ পেয়ে হাতের কাজ ফেলে ছুটে আসলো দেখবে বলে। দরজা খুলে দেখলো ওপারে বাবা মা, আসাদ ভাইয়া আর খালামণি দাঁড়িয়ে আছেন। সবাইকে দেখে পুতুল এত খুশি হলো, সালাম দিয়ে ভেতরে নিয়ে আসলো সবাইকে। বাবা সোফায় বসে বললেন, তো শ্বশুর বাড়ি দেখা ইচ্ছে ছিল, অ্যাড্রেস জানতাম না, এই জায়গায় এসে ইমাদের বাড়ি বলতেই একজন দেখিয়ে দিল। খুব ভালো করেছো, বসো না। ভাইয়া মা বসো, আমি চা আনছি। ওসব পরে, তো শ্বশুর শাশুড়ি কই? ওদের দেখছি না যে। আর ইমাদ কই? বাবা, ওনারা বাসায় নেই, বিয়ের দাওয়াতে গেছেন। আর উনি মাত্র বেরিয়ে গেছেন অফিসের দিকে। ভুল সময় আসলাম, তো শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় হওয়ার ইচ্ছে ছিল অনেক। তো কি হয়েছে বাবা, তোমরা তো আর এখনই যাবে না। ওনারা দুপুরের দিকে চলে আসবেন বৌভাতের অনুষ্ঠান শেষে। বসো, টিভি দেখো। পুতুল টিভিটা চালিয়ে দিল। আসাদ ঘুরে ঘুরে সব দেখছে আর বলছে, পুতুলকে খুঁজতে এই বাসার সামনেও এসেছিলাম আমি, অথচ জানতাম না ও এখানেই আছে। হাই রে কপাল। মা আর খালামণি পুতুলের সঙ্গে রান্নাঘরে এসেছেন। পুতুল চা বানাতে বানাতে তাদের সাথে কথা বলছে। মা বললেন, বাসাটা অনেক বড় কিন্তু মানুষ কম। আর খালামণি তো বলেই দিলেন, এখন পুতুলের বাচ্চা কাচ্চা হলে বাসা পরিপূর্ণ হয়ে যাবে। পুতুল ইমাদের কথা মনে করে ট্রেতে চায়ের কাপ সাজাচ্ছেন। খালামণি মাকে একটা রুম দেখাতে নিয়ে চলে গেলেন। সম্ভবত ইমাদ আর পুতুলের রুমটা। আসাদ ভাইয়া ডাইনিং থেকে একটা আপেল নিয়ে খাচ্ছেন হেঁটে হেঁটে। বাবা টিভিতে খবর দেখছিলেন। পুতুল চা এনে সামনে রেখে ছুটে গেল বিস্কুট চানাচুর আনতে। ইমাদ 11টার দিকে ফোন করলো। এমনিতে সে ফোন করে না কখনো, কিন্তু আজ কেন করলো পুতুল বুঝতে পারলো না। ফোন কানে ধরতে ইমাদ বলল, মা আর বাবা ফিরে আসছে, বৌভাতে যাবেন না? সেটা নাকি অনেক দূরে, এত জার্নি করে তারা যেতে পারবে না, একেবারে যশোর। ও ঠিক আছে। শোরগোল শোনা যায়। বাসায় কি আসছে? মা, বাবা, আসাদ ভাইয়া আর খালামণি এসেছে। আপনি জলদি আসেন। আজ মনে হয় তোমার দুই পরিবারকে একসাথে বসিয়ে দাওয়াত খাওয়ানোর ইচ্ছে পূরণ হয়েই যাবে। পুতুল হেসে বলল,
আপনি জলদি আসবেন, অপেক্ষায় থাকবো আমি। কলিং বেল বাজছে। এবার এসেছে ইমাদের মা বাবা। মিসেস রৌনক একটা ভাব নিয়ে ভেতরে ঢুকে ঘর ভর্তি মানুষ দেখে ইয়া বড় হাঁ করে তাকিয়ে রইলেন। পুতুলের বাবা মা দুজনেই সালাম দিলেন ওনাদেরকে। ওনারাও এবার সালাম দিলেন, তারপর পুতুলের দিকে তাকালেন দুজনে, কারণ তারা পুতুলের মা বাবাকে চেনেন না। পুতুল জানালো,